প্লট বরাদ্দে অনিয়ম, ৬ মামলায় বিচার শুরু হাসিনা, জয় ও পুতুল সহ ২৭ জনের। জুলাই সনদ সহ ৩ দফা দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ। শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা, আজকের মধ্যেই সনদ চূড়ান্ত করার আশা। প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির আলাদা ৬ মামলায় শেখ পরিবারের ৭ জন সহ ২৭ জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালত ৪ ও ৫-এর বিচারক এই আদেশ দেন। এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী জানান, আসামি উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে চলবে বিচার কাজ। রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। রাজধানীতে নিজেদের নামে জমি থাকা সত্ত্বেও তা গোপন করে এই সুবিধা আদায় করেছেন শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, রেদওয়ান ও টিউলিপ সিদ্দিক। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ইন্টারপোলের তদন্ত রিপোর্ট দেখতে পারে কিনা আপিল বিভাগ সে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে মামলাটির আপিল শুনানির সময় এই প্রশ্ন তোলেন তিনি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হলে এ বিষয়ে আলোচনা ওঠে। শুনানির সময় মামলার দ্বিতীয় চার্জশিট সম্পর্কে রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি। এ সময় কেন ইন্টারপোলের তদন্ত রিপোর্ট বিচারিক আদালতে উপস্থাপন করা হয়নি রাষ্ট্রপক্ষের কাছে, সেটিও জানতে চান ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রপক্ষ জানায়, ইন্টারপোল কর্মকর্তা ফ্রেডি ব্রেডফোর্ডের নাম সাক্ষী তালিকায় থাকলেও তিনি সাক্ষ্য দিতে আসেননি। সে কারণে প্রতিবেদনটি উপেক্ষিত ছিল। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই ৫২ ভাষা আন্দোলনে সফল হতে পারি, ৬৯-এ সফল হতে পারি, ৭১-এ সফল হতে পারি, ২৪-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এটা আমি বিশ্বাস করি, এবং এই বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। সেই জায়গাটাতে আমরা যেতে চাই। এবং আমার বিশ্বাস যে এত সমস্যার পরেও আমরা দেখলাম যে ১২টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমত্যে এসছে, বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রতিদিন বৈঠক করছে, কয়েক ঘন্টা ধরে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরাও ঠিক বুঝি না, যে তারা যেগুলো করতে চান। এইগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত যে নির্বাচনের একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে আমাদের লন্ডনের তারেক রহমান সাহেব এবং আমাদের প্রধান উপদেষ্টার সবার মধ্য দিয়ে, যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নির্বাচন, সেকেন্ড উইকে মধ্য সময়ে। জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। জুলাই সনদ ঘোষণা সহ ৩ দফা দাবিতে শাহবাগের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। দাবি বাস্তবায়ন না হলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের।
সকাল 10টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, জুলাই মাস শেষ হয়ে গেলেও এখনো মেলেনি জুলাই সনদ। তাদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও এ নিয়ে কোনো অগ্রগতি হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারিও দেন জুলাই যোদ্ধারা। এদিকে বিক্ষোভ কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তা জোরদার করতে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবির সদস্যরা। আমাদের দাবি, আমরা যাতে এমআইএস ভুক্ত হই নাই তাদেরকে এমআইএস ভুক্ত করা। জুলাই সনদ সংবিধানে স্বীকৃতি চাই আমরা, এই আমার দাবি, আর কোনো দাবি নাই। এটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অতটুকু পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এ বিষয়ে আরো জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, জুলাই যোদ্ধারা এখন কি পরিস্থিতিতে আছেন, তারা কি দাবি জানাচ্ছেন, এবং এই যে যান চলাচল বন্ধ রয়েছে বিক্ষোভ কর্মসূচির কারণে, জনদুর্ভোগটা আপনি কি রকম দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানাবেন। তারা ঠিক 10টার পরে তাদের যে 3 দফা দাবি, জুলাই সনদ ঘোষণা সহ যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবিতে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হওয়ার কারণে তারা অনেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে এখন পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের একটি অংশ কিন্তু এখানে আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না জুলাই সনদ ঘোষণা করা না হবে, এবং অনেকে বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অনেককে এখন পর্যন্ত গেজেটভুক্ত করা হয়নি এবং তাদেরকে গেজেটভুক্ত করা, এই নিয়ে মোট 3 দফা দাবিতে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়ার পক্ষে এবং নির্দিষ্ট করে বলা না হবে যে কখন নাগাদ তাদের দাবি মেনে নেওয়া হবে বা পূরণ করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তাদের অবস্থান কর্মসূচি পালনের প্রেক্ষিতে আমরা দেখেছি তারা এখানে যখন থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তখন থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এবং বিশেষ করে বারডেম হসপিটালের সামনে কিন্তু রুগীদের যে আসা যাওয়া বা রুগীদের যে সেবা, সেই সেবার কাজে কিন্তু অনেকটা বিঘ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং অ্যাম্বুলেন্সগুলো অনেকটা ঘুরে কিন্তু বারডেম হসপিটালের ভিতরে ঢুকতে হচ্ছে। এবং এক্ষেত্রে এখানকার যে বারডেম হসপিটালে যে সমস্ত রুগীরা ভর্তি হয়েছে আমরা তাদের ভোগান্তি দেখেছি, পাশাপাশি মানুষজনের আসা যাওয়ার যে ভোগান্তি সেটিও কিন্তু রয়েছে। তবে আন্দোলনকারীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আরিফ। জুলাই যোদ্ধাদের রাজপথে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাতে সরাসরি যুক্ত ছিলেন শাহবাগ থেকে সুলতান মাহমুদ আরিফ। জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সেখানে কমিশন অনুঘটকের কাজ করতে পারবে। দরকার হলে পরবর্তীতে আবারও বসা সম্ভব। কমিশন বৈঠকের শুরুতে এসব কথা বলেন কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশনের সহসভাপতি জানান, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ দেয়া হয়েছিল সেখান থেকে 20টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 13 বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন তারা। সনদের খসড়ায় পরিবর্তন ও পরিবর্ধন করে যে পরামর্শ এসেছে তা অ্যাডজাস্ট করে চূড়ান্ত সনদ তৈরির কথাও বলেন তিনি। বলেন, যত দ্রুত সম্ভব সেটি করা হবে। এদিন দুদক, পিএসসি, মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাল, এই 4টি সংস্থার নিয়োগ কমিটি সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে বিএনপি সহ 5টি দল ও জোট ভিন্নমত জানিয়েছে। আজই শেষ হচ্ছে কমিশনের সাথে দ্বিতীয় দফার আলোচনা। আজকের মধ্যেই সনদ চূড়ান্ত করার আশা কমিশনের সহসভাপতির। আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। গেল জুনে সারা দেশে ঘটেছে মারাত্মক সব অপরাধ। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এতে বলা হচ্ছে, জুনেই ঘটেছে 2631টি অপরাধ, যার মধ্যে রয়েছে খুন, নারী নির্যাতন ও শিশু ধর্ষণ। তবে মের তুলনায় জুনে কমেছে 178টি অপরাধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গেল আগস্টে লুট হওয়া অস্ত্র নিয়েই বেপরোয়া অপরাধীরা। ইমদাদ হকের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। খোদ মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে, গেল মে মাসে সারা দেশে মারাত্মক অপরাধ সংঘটিত হয় 2809টি। তবে
এক মাসের ব্যবধানে 178টি কমে দাঁড়িয়েছে 2631টিতে, অর্থাৎ হত্যা, নারী নির্যাতন, শিশু ধর্ষণের মতো অপরাধ কমেছে 6.5%। আমরা দেখছি যে বিভিন্ন প্রিজন থেকে এবং যারা আগে দণ্ডিত আসামি যারা ছিল তারাও কিন্তু অনেকে জামিনে বের হয়ে আসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বের হয়ে আসে আবার আগের নেটওয়ার্কগুলোকে অ্যাক্টিভ করছে। জুন মাসে দেয়া মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন বলছে, মেট্রোপলিটন সহ 9টি বিভাগের মধ্যে মারাত্মক অপরাধের শীর্ষে ঢাকা, এর পরের অবস্থানে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর, আর সবচেয়ে কম ময়মনসিংহে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিন্ন এক প্রতিবেদন বলছে, রাজনৈতিক আধিপত্য নিয়ে ঘটছে মারাত্মক সব অপরাধ, যার পেছনে আছে চাঁদাবাজি, জমি ও ব্যবসা দখল। যখন আমরা দেখছি যে মানুষ এক ধরনের অপরাধ করে সে আসলে মনে করছে না যে সে আসলে কোনো ধরনের বিচারের সম্মুখীন হবে বা এটার জন্য তার কোনো পানিশমেন্টের বিষয় আছে, তখন সে আসলে অপরাধটা করার জন্য খুব আগ্রহী হয় বা সেটা করার জন্য সে কোনো ধরনের ভয় পাচ্ছে না। ডিসি জনগণের যে সুযোগ সুবিধা, অভাব অনটন, অসুবিধা, জেলার চিত্র এটা সরকারকে পাঠায়। ক্যাবিনেট ডিভিশন এগুলারই পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনোটা ব্যবস্থা নেওয়া দরকার, কোনোটা সরকার প্রধানের জানানো দরকার বা কোনো মন্ত্রণালয়কে জানানো দরকার, তাইলে সেটা জানাইত। বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করতে পারেনি পুলিশ। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার উন্নয়নে ডিসিদের কড়া নজরদারির নির্দেশনার পাশাপাশি রাজনৈতিক কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। আজ 31 জুলাই, স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন। সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বিচারাঙ্গন ঘিরে জমায়েত হয় ছাত্র জনতা। রাষ্ট্রের হাতকড়া আর জিঞ্জির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে। সুকান্ত সরকারের ক্যামেরায় মাকসুদুন নবীর রিপোর্টে বিস্তারিত। মাদার গেটে আসার পরেই একদল পুলিশ হুন্নে হয়ে আমাদেরকে ধরার জন্য দৌড়ে আসলো আমাদের দিকে। যখন আমাদের জুনিয়রদের দিকে তারা দৌড়ে আসছিল, তখন আমি সামনে গেলাম। ঠিক তখনই আমার পিছন থেকে আমার কোমরে ধরে আমাকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। নাম কি আপনার নাম কি? 24-এর 31 জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচির গল্প বলছিলেন নূর হাসান, যিনি পুলিশের রক্তচক্ষুকে দেখিয়েছিলেন অগ্নি প্রতিমূর্তি। যখন আমাকে প্রিজন ভ্যানে ঢুকানো হলো, তখনই আমি বুঝে গিয়েছি আজ হয়তো বা আমার শেষ দিন। আজ যদি আমি এই জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়ে যেতে পারি, সেই মেসেজকে বহন করেই হয়তো পরবর্তী আন্দোলনে একটু আগুন জ্বলবে। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। প্রিজন ভ্যানের সামনে সেদিন মানব ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। গাড়িটা ঠিক এই যে মাদারগেটের বটতলার এই পাশে ছিল, তো আমি এখান থেকে ওই জায়গা থেকে দৌড়ে এসে আমি ঠিক গাড়ির সামনে দিয়ে দাঁড়াই। তো সেই মুহূর্তেই প্রায় 8 থেকে 10 মিনিট পরে ওই জায়গায় 3জন লেডি পুলিশ আসে এবং আমাকে ওই জায়গা থেকে টেনে নিচে নিয়ে যায় এবং তারপরই গাড়িটা ছেড়ে দেয়। দুঃসাহসী নুসরাত আর নূর হাসানরা কথা রেখেছিলেন, দ্বিগুণ হয়ে ফিরেছিলেন 36 জুলাইয়ের নতুন ফাগুন সঙ্গে নিয়ে। তারা এক পর্যায়ে আমাকে রমনা থানা থেকে ছেড়ে শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানাতেও আমার শিক্ষক, সিনিয়র জুনিয়ররা আবার এসে একত্রিত হয়। তখন মুচলেকা নিয়ে আমাকে ছাড়া হয়, তারা আর আমাকে আটকে রাখতে পারেনি। ওই দিনের পর থেকে এই রাস্তা দিয়ে আমি যতবার গিয়েছি ততবার আমি প্রায় ফার্স্ট টু লাস্ট অবধি আমি তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যে ওই ঘটনাটা বারবার আমার চোখের সামনে ভাসছে। ওই সময় তো নিজের মৃত্যুর ভয় একদমই ছিল না। কেটে গেছে 365 দিন, কিন্তু হাইকোর্টের মাজার গেটের সামনে প্রতিবাদের মুহূর্তগুলো তাদের কাছে আজও জ্বলে। শুধু ফিকে হয়ে গেছে জুলাইয়ের নিঃস্বার্থ কিছু প্রত্যাশা। এত ভাই বোন শহীদ হয়েছে, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি এবং তাদের যে আত্মদান, তাদেরকে যে এভাবে নৃশংসভাবে মারা হলো, সেই হত্যাগুলোর বিচার আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছে এই বিষয়গুলো ধোঁয়াশা করা হচ্ছে। সেই জিনিসগুলো আমাদেরকে এখনও ব্যথিত করে। 5 আগস্টের পরে
সরকার কেন্দ্রিক একটা চেতনা বশীভূত হয়েছে আমার যেটা মনে হয়। কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, টু বি অনেস্ট আমার মনে হয় না যারা আসলে এই বিপ্লবটাকে ধারণ করে তারা এগুলার কোনো কিছু নিয়ে চিন্তিত। রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে জুলাই যাদের কাছে পবিত্র এক লড়াই, তারা এই সময়ের নানা অসঙ্গতির মাঝেও জুলাই প্রশ্নে থেকে যেতে চান প্রতিশ্রুতিবদ্ধ। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।